সুখের কাছাকাছি অন্তিম পর্ব। আম্মার সারা মুখ জুড়ে এক ক্রুশ অন্ধকার হামলে পড়েছে। আমাদের দুই বোনের শত অনুরোধে আকুতিতে আম্মা মেলানো ঠোঁট খুলতে বাধ্য হলো। নিরীহ সুরে বলতে লাগলো, যেদিন বউ হয়ে এলাম তোর আব্বার ঘরে, তখন ভরা পূর্ণিমা চলছে। উঠান ভরা থই থই মায়াবী জোছনা। একদিন সারা রাত আমরা দুজন চাঁদের আলোয় ঘুমিয়েছিলাম। বয়স তখন কতই বা হবে, অষ্টাদশী বলা যায়। মনের ভিতরে উথাল পাথাল আবেগ, অনুভবে অনুভূতিতে স্পর্শে আমার জীবনের প্রথম পুরুষ ছিলেন তিনি। সেই রাতে আমরা অনেক আশা জাগানিয়া গল্প বলি। উনিই বেশি বলেছে, আমি কেবল অপার মুগ্ধতা নিয়ে ওনার কথা শুনে গিয়েছি। তখন কথা প্রসঙ্গে উনি আমাকে বলল, বউ, তোমাকে পেয়ে সত্যিই আমার পুরুষ জনম সার্থক। তোমার সুখের জন্য আমি সবকিছু করতে পারি। বলো তুমি কি চাও আমার কাছে। তখন কোনো কিছু না বুঝেই না ভেবেই আমি ওনার মাথা ছুঁয়ে বলে ফেলি, আপনার ভালো থাকাই আমার একমাত্র চাওয়া ও এক দুনিয়া পাওয়া। বলেন আপনি কি চান আমার কাছে? আমি কিভাবে সুখী করতে পারি আপনাকে? উনি আমার হাতকে ওনার মাথায় আরো মজবুত করে চেপে ধরলেন। বললেন, সত্যি বলছো বউ? বললাম, হাজার সত্যি, লাখো কোটি সত্যি। বলেন এখন কি চাইবো? তোলা থাকুক যত্নে, যদি কোনোদিন তোমার থেকে কিছু চাইবার মতো অবস্থা হয়, সেদিন অবলীলায় চেয়ে নিব। ফিরিয়ে দিবে না তো আবার? বললাম, জীবনেও না, মরণেও না। তখন ক্ষুণাক্ষরেও বুঝতে পারিনি যে চেয়ে আমার দেয়া প্রতিশ্রুতি আমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে, যার পরিণাম আজকের এই পরিণতি। আম্মু একটু থামলেন, পানি খেতে চাইলেন, পিপাসিত পথিকের ন্যায়। আমি পানি ভর্তি মাটির কলসি ও জগ আম্মার শিওরেই রাখা ছিল। আম্মা আবার মাটির কলসির পানি খেতে তৃপ্ত বোধ করেন। আম্মা নলকূপের পানি কলসিতে ভরে রাখেন আগের দিন। ২৪ ঘন্টার ব্যবধানে সে জমা পানি প্রচুর ঠান্ডা হয়ে থাকে। আম্মা আগে থেকেই প্রচুর পানি পান করেন। আপা আম্মার মাথা তুলে ধরে পানি খাওয়ালো। আম্মা মাথা হেলে দিল বালিশের ওপর। আমরা আম্মাকে আর জোর করলাম না বলার জন্য। আম্মার ব্যথাতুর গল্পের সারবস্তু আমাদের চোখের সামনে দীপ্তিময় প্রদীপের মতো জ্বলজ্বল করেও জ্বলছে। আমরা চেয়েছি আম্মা ঘুমিয়ে পড়ুক, আর বলতে হবে না, কিন্তু আম্মা ঘুমালেন না। ক্ষীণকায় ঘোলাটে চোখে পিটপিট করে চাইলেন আমাদের দু বোনের দিকে। দুর্বল স্বরে বলতে লাগলেন গল্পের বাকি অংশ। উনি আমার সারা গাল আদরে আদরে ভরিয়ে দিলেন। ওনার মুখে মায়া মায়া কথাগুলো শুনে আমার ভিতরে সমস্ত আবেগ টইটুম্বুর হয়ে ওঠে। অতি অল্প সময়ে ওনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। উনিও অনেক ভালোবাসতো আমায়। আমাদের দাম্পত্য জীবন ছিল সবার চোখে ঈর্ষণীয়। সম্পর্ক ছিল গতিশীল। উনি আমায় সারাক্ষণ চোখে হারাতো। এই ভিতরে সময়ের রথে চড়ে পরপর তোরা ৩ বোন জন্ম নিস। তবে শুরুতে একটা পুত্র সন্তান হয় আমাদের। দুর্ভাগ্যক্রমে সে আতুর ঘরেই, অর্থাৎ ১৫ দিনের মাথায় মারা যায়। এরপর সে আরও কোনো সন্তান নেয়নি। কারণ তার ভয় ও বিশ্বাস ছিল এরপর যা হবে কন্যা সন্তান হবে। আমিও আর জোর জবরদস্তি করিনি, কেননা যদি আসলেই কন্যা সন্তান হয়, তখন ওনার অবহেলার শিকার হব মা মেয়ে দুজনেই। রজনী জন্মাবার পর হতেই লক্ষ্য করি দিনে দিনে আমার প্রতি ওনার সমস্ত আবেগ, মায়া, মমতা, দায়িত্ব, যত্ন কোথায় যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। কোন সুদূরে ভেসে গেল শুকনো খড়কুটোর মতন। আমি আর ওনার ভালোবাসার তল খুঁজে পাই না। জেনিফারকে বিয়ে করেছে তোর আব্বু ২ বছর হয়েছে। জেনিফার ডিভোর্সি ছিল। আমাকে জানিয়েছে ৬ মাস আগে। সে জেনিফারের বাবার কোম্পানিতে জব করত। আর তোর আব্বা নাকি সেখানে অন্য একজনের কি ভুলের কারণে ফেঁসে যায়, এবং তোর আব্বার জন্য সেই কোম্পানির বিরাট ক্ষতি হয়। তখন তোর আব্বার চাকরি চলে যাওয়ার অবস্থা হয়। আর চাকরি চলে গেলে সে নিজেও কিভাবে চলবে? আমাদেরও পথে বসে যেতে হবে। অন্য কোম্পানিতে গিয়ে চাকরি করার মতো সিচুয়েশনও ছিল না তখন। এদিকে জেনিফার থেকে প্রস্তাব আসে, তাকে বিয়ে করলে চাকরি যাবে না, বেতনও কাটা হবে না, তাদের লস কমিয়ে আনতে। জেনিফার তোর আব্বাকে পছন্দ করত শুরু থেকেই। নানা কারণে তাদের দেখা হতো, কথা হতো। এভাবে সখ্যতা ঘনিষ্ঠতায় রূপ নেয়। আরেকদিকে তোর আব্বা একটি পুত্র সন্তানও চেয়েছে। সে এখন সন্তান সম্ভবা। হয়তো জেনিফার মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ হবে। আমাকে যেদিন বিষয়টা জানালো তার আগে মনে করিয়ে দিল বহু বছর আগে চাঁদের আলোকে সাক্ষী রেখে এক রাতের কথা। আমি তোর আব্বাকে অনেক ভালোবাসি। তার চাওয়াকে পায়ে ঠেলে দেওয়ার সাধ্য আমার ছিল না।
হ্যাঁ, তোরা হয়তো বলবি আমি কেন শক্ত অবস্থান নেইনি? কেন অবলার মতো অবলীলায় তার চাওয়াকে প্রাধান্য দিয়েছি? বলতে পারিস, আমি মাথা পেতে নেব। আমি নারী, আমি স্ত্রী। আমি তার মায়াতে, এই সংসারের মায়াতে, তোদের মায়াতে আটকে গিয়েছি বড়শির আঁধারের মতো। তোর আব্বা বলেছিল আমি তার হৃদয়ে আগের স্থানেই রব সারাটা জীবন। কিন্তু তার ও কথা মিথ্যে ছিল। শুধুই বলা ছিল, মুখের কথা ছিল। এতটা বছর পর বাড়িতে এলো, অথচ আমার হাতটুকু ধরার অনুভূতিও তার মাঝ থেকে বিলীন হয়ে গেল আমার জন্য। আমি কার জন্য এত বড় ত্যাগ দিলাম? এই দুঃখ নিয়ে আমি যে আর বাঁচতে পারছি না মারে। আম্মা ফুঁপিয়ে কাঁদতে লাগলেন, ছোট বাচ্চার মতো। আমরা দুই বোন আম্মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পরের দিন প্রভাতকালেই আমি উঠে ধোপাবাড়িতে চলে গেলাম। বড় আপা ঘরের সব কাজ করতে লাগলেন। নরেশের মাকে বললাম, আপনার ছেলে যোগাযোগ করলে বলবেন আমার আম্মা মৃত্যুশয্যাশায়ী। দেখতে চাইলে যেন আপাকে বাড়িতে এনে দেয়। তিনি বসতে বললেন। আমি না বসেই হন হন পায়ে তাদের বাড়ি ছেড়ে চলে এলাম। আস্তে আস্তে ভাবি, পৃথিবীতে সত্যিই কি প্রতিটি মানুষ সুখের নাগাল অবধি পৌঁছতে পারে? হয়তো না। সবাই সুখের কাছাকাছি যেতে পারে। বড়জোর এই। বাড়িতে চলে গেলাম। পরের দিন দুপুরেই দেখি সজনী আপা হাজির বাড়িতে। নরেশ তাদের বাড়িতে চলে গেল। আপা রুগ্ন আম্মার পায়ে পড়ে অঝরে কাঁদল। আম্মা তার মাথায় আশীর্বাদের পরশ বুলিয়ে দিলেন। বাকি ঘটনা এক সপ্তাহ পরের। এক রোদ পোড়া নির্জন দুপুরে আম্মা পরপারে পাড়ি জমালেন। তার আদরে ৩ কন্যাকে ছেড়ে ও স্বামীর ভালোবাসা না পাওয়ার অসীম দুঃখ বেদনা নিয়ে। দূরে থাকা আব্বা ও কায়সার ভাই থেকে শুরু করে সবাইকে টেলিগ্রাম করা হলো। কাছের আত্মীয়দের খবর জানানো হলো লোক মারফতে। সবাই এলো। আমরা ৩ বোন আম্মার পায়ে লুটিয়ে পড়ে গগন কাঁপানো আর্তনাদ করে যাচ্ছি। একটু দূরে দাঁড়িয়ে নোমান ভাই আমার দিকে চেয়ে নীরবে কেঁদে যাচ্ছেন। ইশারায় বুঝিয়ে দিলেন, তোর জন্য আমি আছি রজনী। আমি তোকে সুখের কাছাকাছি নিয়ে যেতে পারবো, পুরোপুরি সুখী করতে না পারলেও। আব্বা জেনিফারকে নিয়ে আসলেন। লোক দেখানো কিছু অশ্রু ঝরালেন। আম্মার দাফন সম্পন্ন হয়ে গেল। বিকেলে দুধ চা বানানো হলো কারো কারো পছন্দে। আব্বারও দুধ চা ভীষণ পছন্দ। সজনী আপার হাত থেকে আব্বার চায়ের কাপ আমি নিলাম। আব্বাকে চা এনে দিই। আব্বা তৃপ্তি ভরে খেলেন। এর কিছু সময় বাদে আব্বার মাঝে কেমন ঢুল্লু ঢুলু ভাব দেখা দিল। তিনি বিছানায় কাত হয়ে পড়ে গেলেন। ওনার বুক ব্যথা আরম্ভ হলো। অসম্ভব যন্ত্রণার মধ্য দিয়ে আকস্মিকভাবে কিছু সময়ের মধ্যে আব্বাও মারা গেল। ডাক্তার ডাকা হলো। জানা গেল আব্বা বিষ খেয়েছে, তাই মারা গিয়েছে। হাজার হাজার মানুষ আমাদের ঘরে, উঠোনে গিজগিজ করছে সিনেমা হলের মতো। জেনিফার আব্বার বুকের ওপর পড়ে কান্না করছে। আমরা আব্বার জন্য কাঁদছি না। আম্মার জন্য কলিজা ফেটে যাচ্ছে আমাদের ৩ বোনের। ফুফু কাকে পাঠিয়ে যেন পুলিশ ডাকালো। তার ভাইকে কে বিষ দিয়েছে উদ্ঘাটনের জন্য। জেনিফার পুলিশকে আমাকে দেখিয়ে বলল, আমি চা দিয়েছি আব্বাকে। আমি চায়ে বিষ দিয়েছি। শুনে পুলিশ আমার হাতে হাতকড়া পরিয়ে ফেলল। বড়াপা কায়সার ভাই পুলিশকে আকুতি মিনতি করলো আমাকে ছেড়ে দেওয়ার জন্য। সামনে আমার পরীক্ষা। পুলিশ বলল সেটা আদালতের রুলস অনুযায়ী প্রমাণ হলেই সে ছাড়া পাবে। সজনী আপা উন্মাদের মতো চিৎকার করে সবাইকে শুনিয়ে পুলিশদের উদ্দেশ্যে বলল, আমার বোনরে ছাইরা দেন কইছি। আমি চায়ে বিষ দিছি হেই বেডারে মারণের জন্য। আমার আম্মা মইরা গেছে তার লাইগ্যা। আম্মা নাই, তারও বাচ্চা থাকার কাম নাই। আমারে ধইরা নেন, আপনাগো পায়ে ধরি। রজনীরে ছাইরা দেন, আল্লাহর দোহাই লাগে। পুলিশ আমারে কাচারি ঘরের সামনে নিয়ে তাদের গাড়িতে তুলে নিল। নোমান ভাই এগিয়ে এলেন আমার সামনে। আমার দিকে সজল চোখে চেয়ে বললেন, আমরা তোকে শীঘ্রই ছাড়িয়ে আনবো। তোকে আমার কাছে সারা জীবনের জন্য নিয়ে যাব রজনী, চিন্তা করিস না, তুই তো নির্দোষ। আমি অবধ অসহায় চাহনিতে নোমান ভাই, বড় আপা, সজনী আপার দিকে চেয়ে রইলাম। পল্লীর রাতের নির্জনতা ভেদে আমাকে নিয়ে পুলিশের গাড়ি ছুটে চলল থানার দিকে। আমার খালি আম্মার কথাই মনে পড়ছে প্রতি নিঃশ্বাসে। আব্বার চায়ে কেন সজনী আপা বিষ মিশিয়েছিল এই নিয়ে আমার মাঝে নেই কোনো আক্ষেপ, নেই কোনো বেদনাবোধ। সুখের নাগাল কজন পায় পৃথিবীতে? কজন পারে সুখের কাছাকাছি যেতে? সুখের চেয়ে দুঃখটাকেই আমরা পুষে রাখতে ভালোবাসি। জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্ত দেয় তার চেয়েও বেশি।